আসসালামু আলাইকুম স্টুডেন্টস কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে ঢাকা বোর্ড ২০২৪ সালে সসীম ধারা এই অধ্যায়টি থেকে যে প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটি সমাধান করে দেখাবো। এখানে আমাদের ক নাম্বার যে প্রশ্নটি রয়েছে তাতে বলা হয়েছে ৪+৭+১০ ধারাটির কোন পদ ১৮১ তা নির্ণয় করো। আমাদের প্রথমেই দেখতে হবে এটি সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা। আমরা যদি পাশাপাশি দুইটি পদের বিয়োগফলের মান একই পাই তাহলে এটি সমান্তর ধারা, আর পাশাপাশি দুইটি পদের ভাগফলের মান যদি একই হয় তাহলে এটি গুণোত্তর ধারা। আমরা প্রথমে বিয়োগফল করে দেখব। ৭ থেকে যদি আমরা ৪ বিয়োগ করি তাহলে আমরা পাবো ৩, আবার ১০ থেকে ৭ বিয়োগ করলে আমরা পাবো ৩, অর্থাৎ পাশাপাশি দুইটি পদের বিয়োগফলের মান একই আসতেছে, তাই এটি সমান্তর ধারা। আর সমান্তর ধারার ক্ষেত্রে আমাদের দুইটি বিষয় মাথায় রাখতে হবে, ধারাটির প্রথম পদ কী এবং সাধারণ অন্তর কী। তাহলে আমরা প্রথমে লিখব ধারাটির প্রথম পদ। ধারাটির প্রথম পদ, আমরা প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করি, আর এখানে আমাদের প্রথম পদ হচ্ছে 4, তো আমরা প্রথম পদ এ সমান 4 লিখব। তারপর আমরা লিখব সাধারণ অন্তর। সাধারণ অন্তর, আমরা সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করি, আর সাধারণ অন্তর বের করার নিয়ম হচ্ছে পাশাপাশি দুইটি সংখ্যা থাকলে যে কোনো সংখ্যা থেকে তার আগের সংখ্যাটি বিয়োগ করতে হবে। তাহলে আমরা এখানে 4 এবং 7 পাশাপাশি দুইটি সংখ্যার মধ্যে আমরা 7 থেকে তার আগের সংখ্যা 4 বিয়োগ করব। এখানে কিন্তু 4 থেকে 7 বিয়োগ করা যাবে না, আমরা 7 থেকে তার আগের সংখ্যাটি বিয়োগ করব। তো আমরা 7 থেকে আগের সংখ্যা 4 বিয়োগ করব। 7 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে আমরা পাবো 3। আর এটি যেহেতু সমান্তর ধারা আমরা লিখে দিতে পারি এটি একটি সমান্তর ধারা। এটি একটি সমান্তর ধারা। হ্যাঁ, আমাদের এতটুকু অংশ করার পর আমাদের এখন একটি সূত্র লিখতে হবে, আর এই অঙ্কটি করার জন্য কোন সূত্রটি লিখতে হবে সেটি কিন্তু আমাদের প্রশ্নে বলা থাকবে। এখানে প্রশ্নের মধ্যে বলা হয়েছে ধারাটির কোন পদ ১৮১, এখানে কিন্তু সমষ্টি বলে নেই, কোন পদ মানে এনতম পদের কথা বলা হয়েছে। আর এখানে যেহেতু বলা হয়েছে কোন পদ ১৮১, আমরা লিখব মনে করি এনতম পদ ১৮১। তো আমরা লিখব মনে করি এনতম পদ সমান ১৮১। আর এটি যেহেতু সমান্তর ধারা তাই আমরা সমান্তর ধারার এনতম পদের সূত্রটি লিখব a প্লাস n-1 ইন্টু ডি সমান ১৮১। হ্যাঁ, তারপরে আমরা এ এবং ডি এর মান বসিয়ে দিব। এখানে আমাদের এর মান হচ্ছে 4, তারপরে রয়েছে প্লাস এন এর মান আমাদের নেই তাই আমরা লিখব n-1, তারপরে রয়েছে ডি, আমাদের ডি এর মান হচ্ছে 3 সমান ১৮১। এখন আমরা লিখব এখানে আমাদের রয়েছে 4, তো আমরা 4 লিখব প্লাস এখন n-1 এর সাথে আমরা 3 গুণ করব। প্রথমে আমরা n এর সাথে 3 গুণ করব, তারপরে -1 এর সাথে আমরা 3 গুণ করব। আমাদের ব্র্যাকেটের আগে চিহ্ন রয়েছে প্লাস, আর n এর আগে চিহ্ন রয়েছে প্লাস। প্লাসে আমরা প্রথমে প্লাস লিখব, তারপরে n এর সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে আমরা পাবো 3n। তারপর আমরা -1 এর সাথে 3 গুণ করব। 1 এর আগে চিহ্ন রয়েছে মাইনাস, আর ব্র্যাকেটের আগে চিহ্ন রয়েছে প্লাস। এই প্লাসে মাইনাসে হয় মাইনাস। তারপর আমরা 1 এর সাথে যদি 3 গুণ করি তাহলে আমাদের হয় 3 একে 3 সমান ১৮১। হ্যাঁ, তারপর আমরা লিখব এখানে আমাদের 4 - 3, আমরা 4 থেকে যদি -3 করি তাহলে আমাদের আসতেছে 1, অর্থাৎ 4 থেকে 3 বিয়োগ করলে হয় 1। তারপরে রয়েছে প্লাস 3n সমান ১৮১। আমরা যেহেতু n এর মান বের করব তাই আমরা বাম পাশে n যুক্ত অংশটি রাখব, আর ডান পাশে রাখব সংখ্যাগুলো। আমাদের ডান পাশে রয়েছে ১৮১, আর আমাদের বাম পাশে যে +1 রয়েছে সেটা পক্ষান্তর করে আমরা বাম পাশে নিয়ে আসব। বাম পাশ থেকে আমরা ডান পাশে নিয়ে আসব, +1 পক্ষান্তর করলে হবে -1। তারপর আমরা লিখতে পারি 3n সমান ১৮১ থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে আমাদের আসবে ১৮০। আমরা যেহেতু n এর মান বের করব তাই আমরা n এর সাথে যে 3 গুণ আকারে রয়েছে সেটিকে আমরা পক্ষান্তর করে ডান পাশে নিয়ে আসব, আর যদি গুণ আকারে থাকে পক্ষান্তর করলে সেটি ভাগ হয়ে যায়। তো আমরা লিখব n সমান আমাদের ডান পাশে রয়েছে ১৮০, আর n এর সাথে যে 3 গুণ আকারে ছিল সেটি আমরা ভাগ চিহ্ন দিয়ে নিচে লিখব। সুতরাং n সমান ১৮০কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে আমাদের আসবে 60। আর আমাদের বলা হয়েছিল ধারাটির কোন পদ ১৮১, আমরা n এর মান যেহেতু 60 পেয়েছি আমরা লিখতে পারি সুতরাং ধারাটির
ধারাটির ৬০তম পদ ৬০তম পদ ১৮১ তাহলে এটি হচ্ছে আমাদের ক নাম্বার যে প্রশ্নটি রয়েছে সেটির সমাধান। এখন আমরা খ নাম্বার যে প্রশ্নটি রয়েছে এটি সমাধান করব। এখানে বলা হয়েছে ১ নং উদ্দীপকের সাহায্যে প্রথম ২৫টি পদের সমষ্টি নির্ণয় করো। আর ১ নং উদ্দীপকে বলা হয়েছে একটি সমান্তর ধারার ১৩তম পদ ৮৫। আর আমাদের সমান্তর ধারার অঙ্কের ক্ষেত্রে সবসময় দুইটি বিষয় মাথায় রাখতে হবে, ধারাটি প্রথম পদ কি এবং সাধারণ অন্তর কি। আর উদ্দীপকে যেহেতু ধারাটি প্রথম পদ এবং সাধারণ অন্তরের মান দেওয়া নেই, তা আমরা লিখব ধরি ধারাটির প্রথম পদ। ধরি ধারাটির প্রথম পদ, আমরা প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করি, তাই প্রথম পদকে এ ধরব। তারপর আমরা লিখব সাধারণ অন্তর। সাধারণ অন্তর, আমরা সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করি, তাই এটিকে আমরা ডি ধরব। এই দুইটি লাইন লেখার পর আমাদের অবশ্যই একটি সূত্র লিখতে হবে। আর কোন সূত্রটি লিখতে হবে সেটি কিন্তু আমাদের উদ্দীপকে বলা হয়েছে। উদ্দীপকে বলা হয়েছে ১৩তম পদের মান হচ্ছে ৮৫। এখানে ১৩তম পদ, আমরা যদি ১৩ সংখ্যাটিকে এন দ্বারা রিপ্লেস করি তাহলে হচ্ছে এনতম পদ। তাহলে আমরা এখানে এনতম পদের সূত্র দিয়ে অঙ্কটি সমাধান করব। তা আমরা জানি ১৩তম পদের পরিবর্তে আমরা লিখব কি এনতম পদ। এনতম পদ, আমরা সমান্তর ধারার ক্ষেত্রে এনতম পদের সূত্রটি জানি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আর আমাদের যেহেতু বলা হয়েছে ১৩তম পদ, আমরা n এর জায়গায় লিখব ১৩। ১৩তম পদ সমান a প্লাস, যেখানে n আছে সেখানে আমরা লিখব ১৩, 13 মাইনাস 1 ইন্টু ডি। তারপর আমরা পাচ্ছি a প্লাস ১৩ থেকে ১ বিয়োগ করলে হয় ১২ ইন্টু ডি, অর্থাৎ a প্লাস 12d। এটি হচ্ছে আমাদের ১৩তম পদের মান। আর আমাদের উদ্দীপকে বলা হয়েছে ১৩তম পদের মান হচ্ছে ৮৫। তাই আমরা প্রশ্ন মতো দিয়ে একটি সমীকরণ লিখতে পারি। প্রশ্ন মতে আমরা ১৩তম পদের মান পাইছি কত, a প্লাস 12d। আর উদ্দীপকে ১৩তম পদের মান হচ্ছে ৮৫। এটি হচ্ছে আমাদের ১ নং সমীকরণ। আমাদের যেহেতু উদ্দীপকের কাজটি শেষ, এখন আমরা প্রশ্নে কি বলা হয়েছে সেই অনুসারে কাজ করব। প্রশ্নে বলা হয়েছে প্রথম ২৫টি পদের সমষ্টি নির্ণয় করো। এখানে যেহেতু সমষ্টির কথা বলা হয়েছে, তাই আমরা এখন সমষ্টির সূত্র দিয়ে বাকি অঙ্কটুকু করব। তা আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি। n সংখ্যক পদের সমষ্টি সমান্তর ধারার ক্ষেত্রে n সংখ্যক পদের সমষ্টি Sn সমান n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আর এখানে যেহেতু আমাদের বলা হয়েছে ২৫টি পদের সমষ্টি, তাই আমরা এখানে n এর জায়গায় লিখব কত, ২৫। আমাদের ২৫টি পদের কথা বলা হয়েছে, আমরা n এর জায়গায় লিখব ২৫ সংখ্যক পদের সমষ্টি। যেখানে n আছে সেখানে আমরা লিখব 25, n/2 আছে আমরা লিখব কত, 25/2। তারপরে আমাদের রয়েছে 2a, এর মান আমাদের নাই তাই আমরা a লিখব। তারপরে প্লাস n এর জায়গায় লিখব আমরা 25 মাইনাস 1 ইন্টু ডি। ডি এর মান যেহেতু নাই আমরা ডি লিখব। তাহলে আমরা এখানে পাচ্ছি 25/2। আর এখানে আমাদের রয়েছে 2a প্লাস 25 থেকে 1 যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাবো 24। আর পাশে আমাদের যেহেতু গুণ আকারে ডি রয়েছে আমরা এখানে ডি লিখব। তাহলে আমরা এখানে পাচ্ছি 25/2। এখন আমাদের এই 2a এবং 24d থেকে আমরা 2 কমন নিতে পারি। তো এখানে আমাদের 2 যদি আমরা কমন নেই তাহলে 2a থেকে আমরা 2 কমন নিলে বাকি থাকবে a। তারপরে রয়েছে প্লাস 24 থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে আমরা 24কে 2 দ্বারা ভাগ করব। 12 দুগুণে 24, তাহলে এখানে আমরা লিখব 12, 12 পাশে আমাদের রয়েছে ডি। হ্যাঁ, এখন আমরা এই 2 আর এই 2 যদি কেটে ফেলি তাহলে আমাদের থাকে 25। তারপরে ব্র্যাকেট মানে হচ্ছে গুণ a প্লাস 12d এর মান আমরা পেয়েছি কত, 85। হ্যাঁ, এই সংখ্যা দুইটি যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো 2125। তাহলে এটি হচ্ছে আমাদের খ নম্বর প্রশ্নের সমাধান। এখন আমরা গ নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি সমাধান করব। এখানে বলা হয়েছে 2 নং উদ্দীপকের সাহায্যে দেখাও যে
প্রথম 10টি পদের সমষ্টি 781/24 ইন্টু 2√3 - 3 আর 2 নং উদ্দীপকে বলা হয়েছে একটি গুণোত্তর ধারার চতুর্থ পদ 3√3 এবং সপ্তম পদ হচ্ছে 8। আর আমাদের সমান্তর ধারার মতো গুণোত্তর ধারার ক্ষেত্রে দুইটি বিষয় মাথায় রাখতে হবে, ধারাটির প্রথম পদ কী এবং সাধারণ অনুপাতের মান কী। উদ্দীপকে যেহেতু ধারাটির প্রথম পদ এবং সাধারণ অনুপাতের মান দেওয়া নেই, তা আমরা এই দুইটি মানকে ধরে নিব। ধরি ধারাটির প্রথম পদ, ধারাটির প্রথম পদ, আমরা প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করি, তাই ধারাটির প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করলাম। তারপর আমরা লিখব সাধারণ অনুপাত। আমরা সাধারণ অনুপাতকে 8 দ্বারা প্রকাশ করে, তাই সমান 8 লিখলাম। এই দুইটি লাইন লেখার পর আমাদের অবশ্যই একটি সূত্র লিখতে হবে। আর কোন সূত্রটি লিখতে হবে সেটি আমরা উদ্দীপক থেকে নিব। আমাদের উদ্দীপকে বলা হয়েছে চতুর্থ পদ এবং সপ্তম পদ, মানে nতম পদের কথা বলা হয়েছে, তাই আমরা nতম পদের সূত্রটি লিখব। আমরা জানি nতম পদ গুণোত্তর ধারার ক্ষেত্রে nতম পদের সূত্র হচ্ছে ar⁴n-1। আর আমাদের যেহেতু বলা হয়েছে চতুর্থ পদ, আমরা সুতরাং দিয়ে লিখব 4তম পদ। 4তম পদের সূত্র হবে ar⁴ সমান ar⁴ থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে পাচ্ছি 3। এটি হচ্ছে আমাদের 4তম পদ। তারপর আমাদের বলা হয়েছিল সপ্তম পদ, আমরা লিখব 7তম পদ। 7তম পদের সূত্র হবে ar⁴ বা ar⁴ আমরা 7 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি 6, ar⁴ 6। আমাদের উদ্দীপকে যেহেতু 4তম পদের মান এবং 7তম পদের মান দেওয়া রয়েছে, 4তম পদের মান হচ্ছে 3√3 এবং 7তম পদের মান হচ্ছে 8, আমরা এখানে দুইটি সমীকরণ লিখতে পারি। আমরা প্রশ্নমতে লিখতে পারি। প্রশ্নমতে আমরা 4তম পদের মান পাইছি ar⁵, আর উদ্দীপকে 4তম পদের মান বলছে 3√3, তাহলে এটাকে আমরা দিলাম 1 নং সমীকরণ। আর আমরা 7তম পদের মান পেয়েছি কত, ar⁴ 6, আর উদ্দীপকে 7তম পদের মান বলা হয়েছে 8, তাহলে এটি হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। এখন এই দুইটি সমীকরণ থেকে আমরা a এবং r এর মান বের করব। এই সমীকরণ দুইটির ক্ষেত্রে যেহেতু গুণোত্তর ধারা, তাই আমরা 2 নংকে 1 নং দ্বারা ভাগ করব, কারণ এখানে a এবং r গুণ আকারে থাকে, তাই আমরা ভাগ করব। আর 2 নংয়ে যেহেতু r এর মান বেশি, সূচক বেশি, তাই আমরা 2 নংকে 1 নং দ্বারা ভাগ করব। আমরা যদি 2 নংকে 1 নং দ্বারা ভাগ করি তাহলে আমাদের 2 নংয়ে বাম পাশে যেটি রয়েছে সেটি আগে লিখব, ar⁴ 6। আমরা নিচে লিখব 1 নংয়ে বাম পাশে যেটি রয়েছে ar⁵। তারপরে সমান দিয়ে আমরা 2 নংয়ে ডান পাশে যেটি রয়েছে 8 সেটিকে উপরে লিখব, আর নিচে 1 নংয়ে ডান পাশে রয়েছে 3√3 এটি লিখব। এখন এখানে যদি আমরা হিসাব নিকাশ করি, আমাদের a এবং a বাদ যাচ্ছে, আর এখানে উপরে রয়েছে আর 6টি, নিচে রয়েছে আর 3টি, তাহলে আমরা যদি উপর থেকে 3টি বাদ দেই এবং নিচ থেকে 3টি বাদ দেই তাহলে আমাদের নিচে কিন্তু আর থাকবে না, উপরে 3টি আর থাকবে। আর আমাদের ডান পাশে রয়েছে 8/3√3। এখানে আরেকটি বিষয় উল্লেখ্য, আমরা 8কে কিন্তু 2 কিউব আকারে লিখতে পারি, মানে 2 কিউব মানে হচ্ছে 8। আর 3√3কে আমরা একটি স্বাভাবিক ত্রিমানে 2টি √3 আরও একটি √3, তাহলে হচ্ছে আমাদের √3 হচ্ছে 3টি, মানে আমাদের 2 এর উপরে 3 এবং √3 এর উপরে 3। তো আমরা 8কে লিখতে পারি 2 আর 3√3কে আমরা লিখতে পারি √3। আর এটার উপরে যদি আমরা কিউব দিই তাহলে আমরা কিন্তু আগের লাইনটি পাবো। 2কে কিউব করলে আমরা পাচ্ছি 8 আর √3কে কিউব করলে আমরা পাবো 3√3। তো আমরা উভয় পাশে যদি সূচক বাদ দিয়ে দিই, যেহেতু সূচক আমাদের সমান আসছে, আমরা লিখতে পারি r সমান 2/√3। তাহলে আমরা এখান থেকে খুব সহজে r এর মানটি পেয়ে গেলাম। এখন আমরা r এর মানটি যে কোনো একটি সমীকরণে বসিয়ে এর মানটি বের করব। আমরা লিখতে পারি r এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, r এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, 1 নং সমীকরণে বসিয়ে পাই, r এর মান 1 নং সমীকরণে বসিয়ে। আমাদের 1 নং যে সমীকরণটি রয়েছে সেটিতে বলা হয়েছে ar³ সমান 3√3, অর্থাৎ ar³ সমান 3√3। আমরা এখানে লিখব a ইন্টু, এখানে r³ রয়েছে, আমরা r না লিখে r এর মানটি লিখব। আমাদের r এর মান হচ্ছে 2/√3, r এর উপরে যেহেতু কিউব রয়েছে আমরা 2/√3 এর উপরে লিখব কিউব সমান 3√3। তারপরে আমরা এখানে লিখতে পারি
এ ইন্টু 2কে যদি আমরা কিউব করি তাহলে আমরা পাবো 8, আর √3কে আমরা কিউব করলে এখানে কিন্তু দশমিক মান আসবে, কারণ √3-এর উপরে বেজোড় সংখ্যা রয়েছে। তাই আমরা √3কে প্রথমে 2টি √3 লিখলাম, তারপরে কিন্তু আরও একটি √3 লিখলাম, মোট 3টি √3 সমান 3√3। তারপরে এখানে আমরা লিখতে পারি, এখানে এর সাথে আমরা 8 গুণ করলে পাবো 8a, আর এখানে রুটে স্কোয়ারের কাটা আমরা পাচ্ছি 3√3, আর সমান দিয়ে আমরা পাচ্ছি 3√3। এখন হচ্ছে আমাদের এখানে আড়াআড়ি গুণ করব। 3√3 নিচে মনে মনে আমাদের একটি 1 রয়েছে, 1-এর সাথে যদি আমরা 8 গুণ করি তাহলে আমরা পাবো 8a, আর এখানে 3√3 আর 3√3 যদি আমরা গুণ করি 3-3-কে পাচ্ছি আমরা 9, আর √3 আমরা যদি গুণ করি তাহলে আমরা পাচ্ছি √3² তারপর আমরা লিখতে পারি 8a সমান 9 ইন্টু, এখানে রুটে স্কোয়ারে কাটা ব্র্যাকেট মানে গুণ 9 ইন্টু 3, বা 8a সমান এখানে আমরা 3 নং 27, অর্থাৎ 8 এর মান হচ্ছে 27, আমাদের লাগবে শুধু এর মান, তাহলে আমরা লিখতে পারি সুতরাং a সমান, এর সাথে যেহেতু 8 গুণ আকারে রয়েছে তো আমরা 27-এর নিচে বাক চিহ্ন দিয়ে 8টাকে নিচে নিয়ে আসতে পারি, তাহলে এটি হচ্ছে আমাদের এর মান। আমরা খুব সহজে এ এবং আর এর মান বের করে নিয়েছি। এখন আমাদের প্রশ্নে কি বলা হয়েছে সেই অনুসারে আমরা কাজ করব। প্রশ্নে বলা হয়েছে প্রথম 10টি পদের সমষ্টি 781/24 ইন্টু 2√3 - 3, এটি প্রমাণ করতে হবে। আর এখানে আরেকটি বিষয় উল্লেখ, আমাদের বলছে 10টি পদের সমষ্টির কথা বলছে, তাই অবশ্যই আমরা সমষ্টির সূত্র দিয়ে এই প্রশ্নটির সমাধান করব। তাই আমরা এরপরে সমষ্টির সূত্রটি লিখব। আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি n সংখ্যক পদের সমষ্টি। আমাদের সমষ্টির সূত্র হচ্ছে দুইটি, একটি হচ্ছে আর এর মান যদি 1-এর চেয়ে বড় হয় তাহলে একটি সূত্র হয়, এবং আর এর মান 1-এর চেয়ে ছোট হলে অপর সূত্রটি হয়। তাহলে এখানে আমরা দেখব আর এর মানটি 1-এর চাইতে বড় কিনা। 2কে যদি √3 দ্বারা ভাগ করা হয় তাহলে আর এর মান যেটি পাওয়া যাবে সেটি কিন্তু 1-এর চেয়ে বড় আসতেছে, অর্থাৎ আর এর মান যেহেতু 1-এর চেয়ে বড় তাই আমরা প্রথম সূত্রটি দিয়ে এই প্রশ্নটির সমাধান করব। আমাদের আর এর মান 1-এর চেয়ে বড়, এই সূত্রটি হচ্ছে a ইন্টু r⁻1/r-1। এখানে একটি বিষয় তোমরা মনে রাখতে পারো, আর এর মান যদি 1-এর চেয়ে বড় হয় তাহলে সূত্রের মধ্যে আর আগে বসবে আর 1টা পরে বসবে, আর আর এর মান যদি 1-এর চেয়ে ছোট হয়, অর্থাৎ আর যদি ছোট হয় তাহলে আর পরে বসবে, আর যদি বড় হয় আর আগে বসবে। তাহলে আমরা খুব সহজে সূত্রটি বুঝে নিলাম। এখন আমাদের যেহেতু বলা হয়েছে 10টি পদের সমষ্টি, তাই n এর জায়গায় আমরা লিখব 10 সংখ্যক পদের সমষ্টি। তাই Sn সমান আমরা লিখব S10 বা 10, সমান যেখানে যেখানে n রয়েছে সেখানে আমরা 10 লিখব। তার প্রথমে a ইন্টু r⁻n আছে, আমরা এখানে লিখব 10, তারপরে -1, নিচে আছে কি আমাদের r-1। এখন আমরা এখানে a এবং r এর মান বসিয়ে দিব। আমাদের a এর মান হচ্ছে 27/8, তারপর আমাদের রয়েছে r এর মান আমরা কত পেয়েছিলাম, r এর মান হচ্ছে 2/√3, তাহলে আমরা r এর জায়গায় লিখব 2/√3। তারপরে আমাদের r এর উপর রয়েছে 10, তাহলে এখানে আমরা লিখলাম 10, তারপরে রয়েছে -1। এখন আমরা এটা একটা ব্র্যাকেট দিয়ে পুরোটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখবো, কারণ আমাদের a ব্র্যাকেটের বাইরে ছিল, তাই আমরা সেকেন্ড ব্র্যাকেটের বাইরে 27/8টাকে রাখবো। তারপর নিচে রয়েছে r-1, আর এর মান হচ্ছে আমাদের 2/√3, তারপরে রয়েছে -1। তারপরে আমরা লিখতে পারি আমাদের উপরে রয়েছে 27/8, আর এখানে আমাদের রয়েছে 2^10। 2^10 যদি হিসাব করো তাহলে এটি আসবে 1024, আর √3-এর উপরে যদি তোমরা 10 লিখো তাহলে সেটি আসবে 243। তারপরে রয়েছে -1, আর আমাদের নিচে রয়েছে 2/√3 - 1। এখানে আমরা লসাগু করব, যেহেতু আমাদের হরের মধ্যে √3 রয়েছে, এটি হচ্ছে আমাদের লসাগু। আমরা লসাগুর ক্ষেত্রে সবসময় মাথায় রাখবো লসাগুকে হর দিয়ে ভাগ করব আর লব দ্বারা গুণ করব। তাই √3-কে আমরা √3 দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা পাবো 1, 1কে 2 দ্বারা গুণ করলে আমরা পাবো 2, তারপরে মাইনাস, এখানে আমাদের যেহেতু 1 রয়েছে অর্থাৎ লবে 1 রয়েছে, আমরা হর দ্বারা ভাগ করি লসাগুকে। এখানে যেহেতু হর নাই তো আমরা √3-কে সরাসরি 1 দ্বারা গুণ করব, তাহলে আমরা এখানে গুণ করলে পাবো √3। এখন আমরা এখানে আমাদের রয়েছে 27/8,
আর এখানে যেহেতু আমাদের ভগ্নাংশ তারপর -1 রয়েছে, এখানে আমরা লসাগু করব। আমাদের নিচে হরে রয়েছে 243, তাই লসাগু হচ্ছে 243। আমরা লসাগুকে হর দ্বারা ভাগ করি, লব দ্বারা গুণ করি। 243কে 243 দ্বারা ভাগ করলে হয় 1, 1কে 1024 দ্বারা গুণ করলে হবে 1024। তারপরে মাইনাস, এখানে 243কে আমরা 1 দ্বারা গুণ করব, যেহেতু আমাদের এখানে হর নাই, তাহলে 243কে 1 দ্বারা আমরা যদি গুণ করি তাহলে আমরা পাবো 243। আর আমাদের নিচে রয়েছে 2 -√3/√3। হ্যাঁ, এখন আমরা এখানে লিখতে পারি 27/8। হ্যাঁ, এখন যদি আমরা 1024 থেকে 243 বিয়োগ করি, তাহলে 1024 থেকে 243 বিয়োগ করলে আমরা পাচ্ছি 781। নিচে রয়েছে 243। আর এখানে আমাদের যেহেতু ব্র্যাকেট রয়েছে, আমরা এখানে গুণ চিহ্ন দিতে পারি। আর নিচে রয়েছে 2 -√3/√3। এখন আমরা এখানে কাটাকাটি করতে পারি। 243কে যদি আমরা 27 দ্বারা ভাগ করি তাহলে আমরা এখানে পাবো 9, আর এখানে 27 একে 27, তাহলে এখানে আমরা পাচ্ছি কত? আমরা উপরে পাচ্ছি 1/8 আর ইন্টু 781/9, আর নিচে রয়েছে আমাদের 2 -√3/√3। এখন আমাদের ব্র্যাকেটের মূল ভাগচিহ্ন যেটা রয়েছে, মূল ভাগচিহ্নের উপরে যেটা রয়েছে এটা আমরা লিখব 1/8 ইন্টু 781/9। তারপরে এই মূল ভাগচিহ্নটাকে আমরা গুণ বানাবো। যখনই মূল ভাগচিহ্নকে গুণ বানাবো তখন নিচের ভগ্নাংশটা উল্টে যাবে, অর্থাৎ √3 চলে যাবে উপরে, 2 -√3 চলে আসবে নিচে। এখন কিন্তু আমাদের যেটি দেখাতে বলছে সেখানে কিন্তু উপরে 781 ছিল, সেটি কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেছে। আর নিচে ছিল 24, কিন্তু এখানে 8 আর 9 গুণ করলে হয় 8 9 72। তাই এটি কিন্তু আমাদের আরও একটু কাজ করতে হবে। আমরা এখানে উপরে যেটি আছে এগুলো লিখি। উপরে আছে 1 ইন্টু 781 ইন্টু √3, আর নিচে আমাদের রয়েছে 8। এই 9কে আমরা এভাবে লিখতে পারি 3 গুণ 3, 3 3-কে 9। তারপর আমাদের এখানে ব্র্যাকেটে আমরা লিখব 2 -√3। হ্যাঁ, এখন আমরা লিখতে পারি আমাদের উপরে রয়েছে 1 ইন্টু 781 ইন্টু √3, আর নিচে আমাদের রয়েছে 8 ইন্টু 3। আর এখানে আমাদের উপরে √3-এর সাথে নিচে আমাদের যে কোনো একটি 3-কে √3 বানাতে হবে। তো আমরা এই 3টাকে √3 বানাবো। আর আমরা জানি একটি স্বাভাবিক 3 মানে হচ্ছে 2টি √3, আর ব্র্যাকেটে রয়েছে আমাদের 2 -√3। এখন আমরা লিখতে পারি এখানে আমাদের উপরে √3 রয়েছে একটি আর নিচে √3 রয়েছে দুইটি। আমরা উপর থেকে একটি √3 কেটে দেব, নিচ থেকে একটি কেটে দেব, তাহলে আমাদের উপরে কিন্তু আর √3 থাকবে না। উপরে থাকবে 781 আর 1, এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে আমরা উপরে 781 পেয়ে যাচ্ছি। আর নিচে আমরা 8 আর 3 গুণ করলে 3 8 24। আর এখানে কিন্তু পাশে আমাদের একটি √3 রয়েছে, আমরা এই √3 দুইটি থেকে একটি কাটা গেছে, আরও একটি রয়েছে সেটি লিখলাম। ব্র্যাকেটে রয়েছে 2 -√3। এখনই কিন্তু আমাদের যেটি প্রমাণ করতে বলছে সেটি আসেনি, উপরেটি চলে আসছে 781, আর এখানে রয়েছে 24। আমাদের এই √3-এর সাথে 2 গুণ করলে আমরা পাচ্ছি 2 √3, আর √3-এর সাথে আমরা √3 যদি গুণ করি তাহলে এটা আমরা পাবো কি √3²। হ্যাঁ, তারপরে আমরা এখন কিন্তু আমরা প্রমাণের দিকে চলে যাচ্ছি। আমাদের উপরে রয়েছে 781 আর নিচে রয়েছে 24, এখানে রয়েছে 2 √3, আর এখানে √h² কাটা আমরা পাচ্ছি কত 3। এটি কিন্তু আমাদের দেখাতে বলছে, তো আমরা এখানে লিখে দিতে পারি দেখানো হলো। তাহলে এটি হচ্ছে আমাদের গ নাম্বার প্রশ্নের সমাধান। তাহলে ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাতে পারো, এবং পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সকলকে অসংখ্য ধন্যবাদ।